বাংলাদেশের মাটিতে তারেক রহমানের নিরাপত্তা এবং রাজনীতি করার গ্যারান্টি একমাত্র বাংলাদেশের নাগরিকেরা এবং বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলি দিতে পারে। এখন তাকে সেই নিরাপত্তার নিশ্চয়তা নিরাপত্তা বাহিনীগুলি যদি দিয়ে হয়, কারণ সেখানে তো ভারতীয় বাহিনী তার নিরাপত্তার দায়িত্বে থাকবে না। স্বভাবতই আমার মনে হয় যে এই যে কথাগুলি বলা হচ্ছে এগুলি অন্য কারণে বলা হচ্ছে। এই কথাগুলোকে মানে অন্য একটি বয়ানকে সামনে না এনে এইটা বলা হচ্ছে। এইটা এই বিষয়টাকে খানিকটা উস্কে দিয়েছেন তারেক জিয়া নিজেই। তার কারণ তিনি দেশে ফেরার 10 দিন আগে তার ওই যে একটা নাটকীয় ফেসবুক পোস্ট, যেটা দিয়ে তিনি একটা মানে আবেগ তৈরি করতে চাইলেন যে তার মা এইরকম ভাবে গুরুতর অসুস্থ, অথচ তার দেশে ফেরাটা তার হাতে নেই। কিন্তু তিনি কিন্তু স্পষ্ট করেননি যে তার দেশে ফেরাটা কার হাতে। এখানে তিনি আসলে এই যে মানে মানে একটা কি বলবো আবেগ উস্কে দেওয়ার চেষ্টা করেছেন, মানে তার থেকে লাভ ওঠানোর চেষ্টা করেছেন, কিন্তু সেখান থেকে যেটা প্রতীয়মান হয়েছে সেটা হচ্ছে যে ওনার নিজের দেশের নিরাপত্তা নিয়ে ওনার নিজের যে অসহায়তা সেইটা এটার দ্বারা প্রতীয়মান হয়েছে। এবং উনি যেহেতু এটা বলেননি যে কাদের অনুমোদনের অপেক্ষায় তার দেশে ফেরাটা আটকে আছে, তার কারণ অন্তর্বর্তী সরকার তারা কিন্তু বারে বারেই বলছিলেন, তার মানে পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিব তারা বলছিলেন যে তারেক জিয়ার দেশে ফেরাতে সরকারের কোনো আপত্তিও নেই, কোনো আইনি বাধাও নেই। এবং এই দুটোই সত্যি যে আইনি বাধা তো নেই, তার কারণ তিনি সমস্ত মামলা মুক্ত। তারপরে যখন একজন নেতা এই কথা বলেন তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের মানে বহিঃশত্রুর নিয়ন্ত্রণ আছে, বাংলাদেশকে বাইরে থেকে নিয়ন্ত্রণ করে। এবং যে যে ব্যক্তির দল বলছে যে ইনি আগামী দিনের দেশের প্রধানমন্ত্রী, তার নিজের তার স্বদেশ প্রত্যাবর্তনে তার মানে বাইরের কোনো শক্তির হাত আছে, এইটা তারেক জিয়া প্রমাণ করে দিয়েছেন ওনার এই বক্তব্যের মধ্য দিয়ে। এখন উনি তো বলেননি কোন শক্তি। কেউ ভাবতে পারে এটা ভারত, কেউ ভাবতে পারে এটা মার্কিন যুক্তরাষ্ট্র, কেউ ভাবতে পারে এটা ব্রিটেন। কিন্তু আমি বলছি যে এটা ভারত না মার্কিন যুক্তরাষ্ট্র, তার থেকেও বড় কথা যে একজন ব্যক্তি যিনি দেশের রাষ্ট্রপ্রধান হবেন বলে তার দল ঘোষণা করছে প্রধানমন্ত্রী হবেন, তার এই যে অসহায়, তিনি যে এই যে কি বলবো খুব ছেলে মানুষই রাজনীতিটা করলেন ওই কথাটি বলে, ফেসবুক পোস্টে ওই রকম একটা বক্তব্য বলে তিনি একটা আবেগ ইয়ে করতে চাইলেন যে দেখো মায়ের এরকম গুরুতর অবস্থায় যে কি অসহায়, লোকটা আসতে পারছে না। কিন্তু এই অসহায়তা তো আমি আপনি না, আমি আপনি তো খুব সাধারণ নাগরিক, কিন্তু উনি তো একটা দেশের প্রধানমন্ত্রী হবেন বলে তার দল বলছে। তাহলে একজন একটা দেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী তিনি যদি তার দেশের নিরাপত্তা নিয়ে নিশ্চিত হতে না পারেন এবং দেশে ফেরার জন্য তাকে কোনো বাইরের শক্তির অনুমোদন নিতে হয়, তাহলে সেটা তো বাংলাদেশের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের। এবং তারেক জিয়ার এই রাজনীতিটা বাংলাদেশের মানুষ কিভাবে নেবেন আমি জানি না। আপনি হয়তো সেই জায়গা থেকে এই প্রশ্নটি করছেন যে ভারতের সবুজ সংকেত। তো আমার যা সাধারণ বুদ্ধিতে মনে হয় যে ভারতের সবুজ সংকেতের মানে ভারত সরকার তো তাকে বাংলাদেশের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবে না। কি করে দেবে? কারণ ভারত সরকারের সেনাবাহিনী, ভারত সরকারের কমান্ডো তারা তো বাংলাদেশে নেই, তারা ভারতে আছে। উনি ভারতে এলে ভারত সরকার তাকে মানে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা দেবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যে নিরাপত্তা তিনি বাংলাদেশে পাচ্ছেন তার থেকেও অনেক বেশি নিরাপত্তা তিনি পাবেন, কিন্তু বাংলাদেশে তাকে তিনি ভারত কি করে দেবে আমার মনে হয় না। তো এইটা হচ্ছে আমার একটা বক্তব্য যে হ্যাঁ বলুন। যে আপনি শেষ করুন, তারপরে আমি একটা প্রশ্ন করবো আপনাকে। না, আমার 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 এটাই বক্তব্য যে এই যে একটা সার্বভৌমত্বের বিষয় বিএনপি সবসময় বলে, তাহলে তারেক জিয়ার এই কথা থেকে কিন্তু সার্বভৌমত্বের বিষয়টি স্পষ্ট হওয়া দরকার ছিল যে কোন শক্তির দ্বারা বাংলাদেশের সার্বভৌমত্ব মানে এখনো চ্যালেঞ্জের মুখে বা ঝুঁকির মুখে। যে তার কারণ নিশ্চয়ই বাইরের কোনো শক্তি তাকে তার মানে প্রত্যাবর্তনের ব্যাপারে সবুজ সংকেত দিতে গড়িমসি করছিল। যদি এটা ভারতও হয় আমি সেটাকে মোটেই সঠিক বলবো না।
ভারতের কেন ইয়ে থাকবে? আমি জানি না, আমি কথা না জেনে বলছি, আপনি যেহেতু প্রশ্ন করেছেন তাই। কিন্তু এটা যদি আমেরিকাও হয়, যেই হোক না কেন, তাহলে এটা তো অখণ্ডতার প্রশ্ন, সার্বভৌমত্বের প্রশ্ন। তাহলে তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বাংলাদেশের সার্বভৌমত্ব ইস্যুটা এখনো পর্যন্ত যে কতটা ঝুঁকিপূর্ণ, সেটা কিন্তু তার এই ফেসবুক পোস্ট এবং তার প্রত্যাবর্তন বিলম্বিত হওয়ার থেকে স্পষ্ট, যে বিদেশি কোনো শক্তির কাছ থেকে তাকে ছাড়পত্র নিতে হয়েছে। এটা বিএনপির জন্য দুর্ভাগ্যের শুধু নয়, তারেক জিয়ার জন্য দুর্ভাগ্যের শুধু নয়, এটা সমগ্র বাংলাদেশের মানে নাগরিকদের জন্য দুর্ভাগ্যের, যে তাদের দেশের একজন প্রথম সারির রাজনৈতিক নেতা, তিনি তার নিজের দেশে ফেরার জন্য অন্য কোনো দেশের কাছ থেকে তাকে অনুমোদন বা অনুমতির অপেক্ষায় থাকতে হয়েছিল। আমি এই কথাটাই বললাম। জি জি, আমি যে প্রশ্নটি আপনাকে করতে চাচ্ছিলাম সেটি হচ্ছে, আমরা তো জানি যে ভারত বাংলাদেশের শুধুমাত্র প্রতিবেশী না, বন্ধু প্রতিম দেশ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ অর্জনে, স্বাধীনতা অর্জনে ভারতের অপরিসীম ভূমিকা, এটি যারা অস্বীকার করে, এখন বাংলাদেশের একটি পক্ষ তারা এটি অস্বীকার করে, চরমভাবে অস্বীকার করে। কিন্তু এটি সত্যি যে ভারত আমাদের পরিচিত বন্ধু দেশ, এর কোনো ব্যত্যয় নেই। যারা যখন ক্ষমতায় আসে থাকে, হয়তো ক্ষমতার বাইরে থাকলে তারা একভাবে ভারতকে উপস্থাপনের চেষ্টা করে, কিন্তু ক্ষমতায় থাকার সময় কিন্তু তাদের ভারতের এক ধরনের ভারতের প্রতি তোষামোদী একটি মনোভাব তাদের দরকার হয়। এই ডক্টর ইউনূসের উপদেষ্টারা কিন্তু এখন কেউ কেউ বলছেন যে ভারতকে ছাড়া আমাদের চলবে না। দুঃখিত। এই ক্ষেত্রে তারেক রহমান যদি বা বিএনপি যদি ক্ষমতায় আসে, ভারতের সঙ্গে আসলে সম্পর্কের জায়গাটা আপনার কাছে কি মনে হয়? আপনাদের ভারতের সাবেক একজন পররাষ্ট্রমন্ত্রীর কিছু উদ্ধৃতি দেখলাম, যে তিনি একবার দেশে এসে তখন বিএনপি ক্ষমতায় খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন, তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন, কিন্তু তাদের মধ্যে চরমভাবে ভারত বিদ্বেষী মনোভাব দেখেছেন। ফলে তিনি বলেছেন, মন্তব্য করেছেন যে তারেক রহমানের সেই মনোভাবের পরিবর্তন হবে বলে তিনি মনে করেন না। এটিকে ভারত কিভাবে দেখতে পারে? আপনার এটির বিশ্লেষণ কি হবে? না, ভারত সরকারের অভিমতটা খুব স্পষ্ট। ভারতের কোনো সাবেক পররাষ্ট্র সচিব বা কোনো রাষ্ট্রদূত তার ব্যক্তিগত মত বলতেই পারে। আমিও যে কথাগুলি বলছি সেটা আবার ভারত সরকারের যে বক্তব্যটা প্রকাশ্যে বলেছে, যে ভারত সরকার ইউনূস সরকার প্রতিষ্ঠার সময় থেকেই কিন্তু বলে আসছে যে তারা বাংলাদেশে একটি নির্বাচিত সরকার চায়। কারণ নির্বাচিত সরকারের সঙ্গে ডিল করতে সুবিধে হয়। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যে সিদ্ধান্তগুলি হবে, সেই সিদ্ধান্তগুলি একটি নির্বাচিত সরকারের একটা নৈতিক অধিকার থাকে যে সেগুলোকে রিভিউ করার এবং বাতিলও করার। স্বভাবতই কোনো দেশ একটি অন্তর্বর্তী সরকারের সঙ্গে কোনো দীর্ঘমেয়াদী বোঝাপড়ায় যাবে না। সম্পর্ক থাকবে কিন্তু দীর্ঘমেয়াদী বোঝাপড়ায় যাবে না। আপনি দেখবেন যে এই সময়কালের মধ্যে কোনো ইনভেস্টমেন্ট বাংলাদেশে হয়নি। যাদেরকে বাংলাদেশে কতিপয় রাজনৈতিক দল তাদের মিত্র ভাবে, তারাও যেমন ইনভেস্ট করেনি, যাদেরকে তারা শত্রু ভাবে বা প্রতিপক্ষ ভাবে, অর্থাৎ ভারত, তারাও করেনি, কোনো দেশই করবে না। তার কারণ এটা হচ্ছে যে তারা নির্বাচিত সরকার চায় যারা 5 বছর থাকবে। কারণ একটা চুক্তি আলোচনা করতেই 1-1.5 বছর যায়, তারপর সেটা চুক্তি সম্পাদনের পর তার প্রাথমিক বাস্তবায়ন করতে করতেই কিন্তু 5 বছর 4 বছর চলে যায়। ফলে একটা সরকার, যে সরকারটা বাংলাদেশের সরকারের সঙ্গে চুক্তি করবে, সে তো আবার তার দেশের মানুষের কাছে দায়বদ্ধ থাকবে যে বাংলাদেশের সঙ্গে চুক্তিটা করে আমি এইভাবে চুক্তিটাকে বাস্তবায়িত করেছি। স্বভাবতই ভারত সরকার আপাতত তাদের অবস্থান হচ্ছে যে তারা বাংলাদেশে একটি সরকার চায়। সে সরকারটা এখন বোঝাই যাচ্ছে যে সেটা আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সরকার শুধু হবে না তাই নয়, সেই সরকার এবং সেই সংসদে আওয়ামী লীগ থাকবে না। তাহলে মানে দৌড়ে কারা এগিয়ে? দেখা যাচ্ছে যে দৌড়ে যে দুটি দলকে নিয়ে আলোচনা চলছে, অর্থাৎ বিএনপি এবং জামাতি ইসলামী, তাদের মধ্যে বিএনপির ভারত বিরোধী তৎপরতায় একটা ভাটা পড়েছে। তারা খানিকটা সুর নরম করে এনেছে, যেটা জামাত করছে না। এখন এগুলো হচ্ছে ইন্টারনাল পলিটিক্সের কতগুলি দায়বদ্ধতা। জামাত এতটা নিশ্চিত নয় যে তারা ক্ষমতায় আসবে, ফলে তারা ভারত বিরোধিতাকে চূড়ান্ত জায়গায় নিয়ে যাবে যাতে তারা কিছু ভোট এবং আসন তারা পেতে পারে।
আবার বিএনপি তারা মনে করছে যে তারা সরকার গড়ার মতন অবস্থায় আছে, অতএব সরকার গড়লে পরে সেই সরকারের কাছে যে প্রত্যাশাগুলি মানুষের থাকবে তার মধ্যে এক নম্বর হচ্ছে আইন শৃঙ্খলার উন্নতি। সেটা কিন্তু যে সরকার আসবে সেই সরকারের কাজ, সেখানে বিদেশি কোনো সরকার কোনোভাবে সহায়তা করতে পারবে না বড় কিছু। কিন্তু যেখানে বিদেশি সহায়তাটা জরুরি হবে সেটা হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা। এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভারতের একটা বড় ভূমিকা থাকবে। তার কারণ বাংলাদেশে আপনি দেখবেন যে এই ইউনূস সরকারের সময়তে যতই দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠুক না কেন, বাংলাদেশে কিন্তু নিত্যপণ্যের সরবরাহ ভারত কখনো বন্ধ করেনি। এবং খানিকটা হাসিনার সময়ের তুলনায় এখন কিন্তু অনেকটা বেড়েও গেছে, মানে পণ্য সরবরাহ বেড়েছে ভারতের তরফ থেকে। ভারতের রপ্তানি ওই দেশে বেড়েছে বা বাংলাদেশের আমদানি বেড়েছে ভারত থেকে, প্রায় 12-13% মতো বৃদ্ধিও পেয়েছে। তারেক জিয়া তিনি মনে করছেন যে তিনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে তাকে এই পাশের দেশটিকে নিয়ে নতুন করে ভাবনা চিন্তা এখন করতে হবে। তার কারণ তাকে তো তিনি যে প্রতিশ্রুতিগুলি দেবেন, দেখুন অনেকে অনেক রকম বড় বড় প্রতিশ্রুতি দেবে, আমি ইসলামিক শরীয়তের বা বাইরে কিছু করব না, এই না। কিন্তু দেখুন এটা হিন্দু হোক মুসলিম হোক যে হোক, আপনি দিনের শেষে কিন্তু হচ্ছে মানে 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 পেটের ইয়েটাই হচ্ছে আসল বিষয়, যে আমার জিনিসপত্রের দাম এবং আমার নিরাপত্তা, এই বিষয়গুলি হচ্ছে মৌলিক মৌলিক। তো এইখানে তারেক জিয়া হয়তো মনে করছেন যে ভারতের সহযোগিতা তার দরকার হবে, সেই কারণে তিনি ভারত বিরোধিতা করেছেন। এবং এটা উনি করছেন এই জন্যে যে যেহেতু আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ যদি ময়দানে থাকতো তাহলে আপনি দেখতেন যে তারেক জিয়া বাংলাদেশ সীমান্তে এসে ভারতের বিরুদ্ধে হুঙ্কার ছেড়ে যেতেন। কিন্তু বাংলাদেশে যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগ নেই, অতএব ভারতের পক্ষে কথা বললে পরে তার কোনো বড় কোনো ঝুঁকি নেই, উনি ভারতকে খুশি করার চেষ্টা করছেন। কিন্তু আওয়ামী লীগ যদি ময়দানে থাকতো তাহলে তাকে ভারত বিরোধিতার এই যে প্রচলিত রাজনীতি, সেটাকেই সেই ঝান্ডা তো ধরেই তাকে রাজনীতিটা করতে হতো। এখন যে যে বিষয়টা দাঁড়িয়েছে, আমার মনে হয় যে একটা ভারত বিরোধিতার সুরকে তিনি সযত্নে টেনে ধরেছেন। তার কারণ হচ্ছে যে তারা মনে করছেন যে ভোট পরবর্তী সময়তে ভারতের সঙ্গে তাদের একটা সুসম্পর্ক থাকা বা প্রয়োজন হয়ে পড়বে, সেই কারণেই হয়তো তিনি এটা করেছেন। তবে উনি কতটা ভারতকে সহায়তা করবেন এই প্রসঙ্গটা নিয়ে আমার খানিকটা সংশয় আছে, যেটা আমাদের সাবেক পররাষ্ট্র সচিব বা হাই কমিশনারও বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটার মধ্যে এই জন্যে বলেছেন যে বাংলাদেশে বিএনপির যে রাজনীতিটা, সেই রাজনীতিটা হচ্ছে ভারত বিরোধী, আওয়ামী লীগ বিরোধিতা এবং ভারত বিরোধিতা। আপনি যদি তিনটে মেন ফোর্স দেখেন বাংলাদেশের রাজনীতিতে, তার একটি হচ্ছে আওয়ামী লীগ, একটি বিএনপি আর একটি হচ্ছে জামাত। এই জামাত এবং আওয়ামী লীগ এই দুজনের পরস্পর বিরোধী ইডিওলজিক্যাল অবস্থান কিন্তু খুব স্পষ্ট। জামাত দেখুন এত কিছুর পরেও ফাইনালি মুক্তিযুদ্ধের বিরোধিতা করা বা পাকিস্তানের হয়ে যুদ্ধ করা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে, এর জন্য ফাইনালি কিন্তু ক্ষমাটা তারা চাইলো না। এটা কিন্তু তাদের ইডিওলজিক্যাল অবস্থান, অর্থাৎ তারা বাংলাদেশ চায়নি, কিন্তু বাংলাদেশ যখন হয়ে গেছে এবং তারা যখন বাংলাদেশে আছে, ফলে তারা বাংলাদেশের রাজনীতিও করছে, বাংলাদেশের ক্ষমতাও দখল করতে চায়। কিন্তু তাদের যে আদি অবস্থান যে বাংলাদেশ নয়, আমরা পাকিস্তানের সঙ্গেই থাকবো, এই জায়গা থেকে কিন্তু তারা নড়েনি। এটা আমি আপনি সমর্থন নাই করতে পারি, আমরা পাকিস্তানপন্থী নাই হতে পারি, কিন্তু জামাত তার ইডিওলজিক্যাল জায়গা থেকে কিন্তু বিচ্যুত হয়নি। এইটা একটা। অন্যদিকে আপনি যদি আওয়ামী লীগ দেখেন, আওয়ামী লীগের হচ্ছে ঠিক জামাতের বিপরীত অবস্থান, অর্থাৎ সে পাকিস্তানের সঙ্গে কোনো সখ্য চায় না, সে অসাম্প্রদায়িক রাজনীতি করতে চায়, সে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং সে স্বাধীনতার পক্ষের শক্তি, এবং সে তো স্বাধীনতা অর্জনে তার একটা বড় ভূমিকা ছিল। অন্যদিকে যদি আপনি বিএনপি দেখেন, তাহলে বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের পরে তৈরি একটা দল, তার সঙ্গে মুক্তিযুদ্ধের সম্পর্ক হচ্ছে যে তার প্রতিষ্ঠাতা তিনি মুক্তিযুদ্ধের একটি সেক্টরের কমান্ডার ছিলেন। এছাড়া বিএনপির কিন্তু মুক্তিযুদ্ধের সঙ্গে, হ্যাঁ বিএনপিতে এখন অনেক মুক্তিযোদ্ধার নেতা হিসেবে আছেন, কিন্তু জন্মসূত্রে বিএনপির সঙ্গে মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক নেই।
এই নেই বলে এই ঘাটতিটা পূরণ করার জন্যই তারা বারে বারে বলে থাকে যে স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দিয়েছিলেন। স্বয়ং জিয়াউর রহমান এই দাবি কখনো করেননি। তিনি না সেনাপ্রধান হিসেবে করেছিলেন, না প্রেসিডেন্ট হিসেবে করেছিলেন, কিন্তু অদ্ভুতভাবে তার দল একটা ছেলে মানে বাচ্চার বায়নার মতন যে তারা এটা বলে যায় যে উনি এটা দিয়েছিলেন, অর্থাৎ তারা মুক্তিযুদ্ধটাকে আঁকড়ে ধরার চেষ্টা করছেন। এখন আপনি যদি আওয়ামী লীগ যেহেতু ময়দানে নেই, ফলে বিএনপি এখন সেফ 71 এর স্লোগান তুলছে। তারেক জিয়ার বক্তব্য শুনলে মনে হচ্ছে যে সেই বক্তৃতা শেখ হাসিনা লিখে দিয়েছেন বা আওয়ামী লীগের কোনো নেতা লিখে দিয়েছেন, বা বিএনপি নেতাদের আলোচনাতে অনেক বেশি করে মুক্তিযুদ্ধ আসছে। এখন এই মুক্তিযুদ্ধ আসছে, মুক্তিযুদ্ধকে তারা নিয়ে আসছে আলোচনায় বা প্রচারে। তার পেছনে দুটি, এক ঢিলে দুই পাখি মারার কৌশল আছে। একটা হচ্ছে যে আওয়ামী লীগের একটা অংশের ভোটকে তারা পেতে চাইছে টু কমব্যাট জামাত। জামাতকে আটকানোর জন্য তারা আওয়ামী লীগের কিছু সাপোর্টারের ভোট চাইছে। এটা তো জানাই কথা যে আওয়ামী লীগের একটা বিশাল কমিটেড ভোটার আছে যারা নির্বাচন কেন্দ্রে নাই যেতে পারেন বলে এখনো পর্যন্ত ধারণা করা হচ্ছে। বিএনপি চাইছে যে তারা ভোট বয়কট না করে তারা বুথে আসুক এবং তারা বিএনপি কে ভোটটা দিক। যদিও আমি যা কথাবার্তা বলেছি আওয়ামী লীগের নিচতলায়, এটা হওয়ার নয়। তার কারণ তারা বলছে যে জামাত আমাদের ইডিওলজি